আজকে আমাদের জানতে হবে। আমরা জানলাম যে আসলে লিটারেচার রিভিউটা কি, কিন্তু এটা এখন কিভাবে করবা, এখানে তো একটা নিয়ম কানুন মেনে করা হবে। এইটা আজকে আমরা একটু দেখি, কি নিয়ম মানবো আমরা এইটা ঘাটাঘাটি করতে গিয়ে। তাহলে আসো আমরা দেখি আসলে এই ক্ষেত্রে কি নিয়ম আছে। হোয়াট ইজ লিটারেচার রিভিউ, এখন আমার কথার সাথে এখানকার যে কথাবার্তাগুলো আছে সেগুলো তোমরা একটু মেলায় নাও। এ লিটারেচার রিভিউ ইজ এ কম্প্রিহেন্সিভ অ্যানালাইসিস অফ পাবলিশড ওয়ার্ক ইনক্লুডিং, মানে কম্প্রিহেন্সিভ বলতে তুমি যেটা নিয়ে চিন্তা করছো সেটার কাছাকাছি তথ্য পাবলিশড, মানে ইতিমধ্যেই ওটা পাবলিকেশন হয়ে গেছে, সেটা বই হতে পারে, আর্টিকেল মানে রিসার্চ পেপার হতে পারে, সেটা আদার যে কোনো সোর্স হতে পারে, সেগুলাই আসলে লিটারেচার রিভিউ। Instead of supporting an argument or making a list, it synthesize মানে এইটাই ফাইনালি তোমাকে একটা রূপ দিবে, অ্যান্ড ইভালুয়েট, তোমার আইডিয়াটাকে মূল্যায়ন করা হবে যে হ্যাঁ আসলে সঠিক চিন্তাটাই করছো, অফ আদার অন এ গিভেন টপিক। গিভেন টপিক মানে তোমার থিঙ্কিং। তাহলে এর মধ্যে এখন যত পড়াশোনা করলা সেগুলাকে সিস্টেমেটিক্যালি তোমাকে কি বের করতে হবে, সামারাইজ, এরপরে সেটাকে সিনথেসাইজ, এরপরে সেটাকে এস্টাবলিশ, এবং ফাইনালি সেটা নিয়ে এখন তুমি কম্পেয়ার করো যে হ্যাঁ তাহলে দেখি এইভাবে আমার কাজ এইভাবেই হবে। ওই যে সামারি, সিনথেসাইজ, ইভ্যালুয়েশন কথাগুলো এখানে আসছে, কতদিনও যেহেতু এগুলো নিয়ে কথা বলেছি, আমি একটু সংক্ষেপ সংক্ষেপ করে এই এইদিকে প্রথম দিকটা আগায় যাচ্ছি। তাহলে এই পয়েন্টগুলো আমার থাকবে। দেন হোয়াই কন্ডাক্ট লিটারেচার রিভিউ, ওই দেখো এখানে এখন তোমরা এই ভাষাগুলো বুঝতে তোমাদের আর সমস্যা নেই, যে কেন করবো, করবো মানে আমার কাজটা সফলভাবে যাতে হয়, এটা হলো এক কথায় উত্তর। সেটাই দেখো এখানে এই কথাগুলো লেখা আছে, যে এই যে কেন করবা, প্রোভাইড কন্টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ফর ইউর রিসার্চ প্ল্যান। তারপরে কি হবে, আইডেন্টিফাই গ্যাপ, তোমার থিঙ্কার মধ্যে কোনো গ্যাপ গুপ আছে কিনা তুমি কিন্তু লিটারেচার স্টাডি করে সেটা বুঝবা। সিনথেসাইজ অ্যান্ড ইন্টিগ্রেট ইনফরমেশন, ওখান থেকে তুমি এইবারে এক্সট্রাক্ট করা যেটাকে বলে, বের করে আনা, করে সেটাকে ইন্টিগ্রেট করে তুমি একটা তোমার সোর্স তৈরি করে পাবে। ইভালুয়েট কোয়ালিটি অ্যান্ড ক্রেডিবিলিটি, এবং বাস্তবে তোমার এই রিসার্চের কি ক্রেডিবিলিটি থাকবে, এটা কি কোয়ালিটিফুল একটা কিছু হবে, সেটা কিন্তু এক্সিস্টিং মানে যেগুলা আছে সেগুলা তথ্য দিয়ে অ্যাভয়েড ডুপ্লিকেটিং প্রিভিয়াস রিসার্চ রিপোর্ট, যেটা আর একটা গুরুত্বপূর্ণ। তুমি বহুত কষ্ট করে একটা কাজ করলা, তারপরে পাবলিকেশন করতে গিয়ে একটা জার্নালে দিবা, দেখবা যে জার্নাল থেকে তোমার কাছে উত্তর আসবে তোমার এই কাজ তো ইতিমধ্যেই পাবলিশড হয়ে গেছে। তাহলে কি হলো, একেবারে মাথায় হাত, যে এত কষ্ট করে কাজ করলাম এটা ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে। সেই কারণে তোমাকে কিন্তু আগে ঘেঁটে নিতে হবে যে আমি যে কাজটা এত কষ্ট করে করতে যাচ্ছি ইতিমধ্যে একই কাজ কেউ করছে কি। তাহলে এগুলো হলো লিটারেচার রিভিউ করার সুবিধা এবং ফল। অবজেক্টিভ অব লিটারেচার রিভিউ, ওই ঘুরে ফিরে কথাবার্তাগুলো একই রকম হবে, যে অবজেক্টিভ মানে হলো ওগুলো 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 স্যার ওগুলো। আসসালামু আলাইকুম। হ্যাঁ আসসালাম। স্যার এটা আমি কিভাবে জানতে পারবো যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটা অলরেডি ডান? হ্যাঁ তুমি ওই যে লিটারেচার রিভিউ করার যখন নিয়মটা নিচের দিকে আমি বলবো যে আমরা এইভাবে এইভাবে এইভাবে, এই সামনের স্লাইড গুলোতে আসতেছে যে লিটারেচার রিভিউ করবো, ওখানে করতে গেলেই তুমি কিন্তু ধরে ফেলবা যে আমি যেটা চিন্তা করছি সেটা ইতিমধ্যে কেউ করে বসে আছে নাকি করেন। এটা এখনকার যুগে এটা বের করাটা ওয়ান টু এর বিষয়। না, আমি নর্মাল সেটা তো নিয়েই স্যার তোমাদের দেখা যায় যে আলোচনা। আমরা গুগলে সার্চ দিই অথবা
বিভিন্ন এআই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সেগুলাই তোমরা নর্মালি যা করো সেটাই করবে, কিন্তু এখানে হয়তো সিস্টেমেটিক্যালি আর একটু বলা হবে যে তুমি এই ফরম্যাটে আগাও, এই ফরম্যাটে আগাও, এরকম। বাট তোমরা যেটা জানো আসলে এই গুগলে সার্চ দিলেই তো পেয়ে, আলটিমেটলি ওটাই মোট কথা। তুমি করো না ওইটা, এটাই তো রিসার্চ। তুমি গুগলে সার্চ দিয়ে বের করো, তুমি পাবমেট আছে, এরকম রিসার্চের আরো অনেক প্ল্যাটফর্ম। আমরা ইন জেনারেল সবাই পৃথিবীর এখন হলো কিছু সার্চ করতে গেলে গুগলে যায়। আর এখন এসে তো চ্যাট জিপিটি আছে, কিন্তু এর মানে তো এ না যে খালি গুগল আর চ্যাট জিপিটি আছে, তাই না? ওই এখন চ্যাট জিপিটির সাথে এখন আরো কত 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 বেড়ে গেছে। হ্যাঁ, এখন কত কত প্ল্যাটফর্ম এই এই এআই আসতে না আসতে কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তোমার এই ফিল্ডে রিসার্চ করবা, এর জন্য তুমি একেবারে কোনো গুগলে না গিয়ে তোমাকে বলা হলো যে তুমি এই ডেটাবেস দিয়ে সার্চ করো, তাহলে একদম স্পেসিফিক ও তোমাকে ওটাই দিবে। তোমার দুনিয়ার সবগুলা, গুগল মানে তো দুনিয়ার এ টু জেড, হয়তো analyze করার স্পেসিফিক লিঙ্কে গিয়েও ঘাট- ওই তোমরা যেটা ভাবছো ওটা ওভাবে যে তোমার এই রিসার্চের হুবহু তুমি তো একটা, তুমি যেটা নিয়ে কাজ করবা সেটা তো একটা তোমার টাইটেল তুমি ঠিক করে ফেলছো, তাহলে সেন্টেন্সটা তুমি এবারে গুগলকে দিয়ে দাও, হয়তো সেটা তো হয়ে প্রাথমিক এক্সপেরিমেন্ট, যাচাই বাছাই তুমি কিন্তু কয়েক সেকেন্ডে, কারণ তোমার এর হুবহু ওয়ার্ক যদি গুগলের একদম টপিক আসে, তাহলে এটা আমাদের তো বহু আসলে দরকার মত, কিন্তু এটা তোমাকে না করলে তুমি, তাহলে অবজেক্ট কি ওগুলাই, যে আমার চিন্তা ভাবনাটা করতে গেলে আমার এই ধারণাগুলো রাখবে, প্রোভাইড গাইড রিসার্চ, আমার কাছ থেকে তার গাইড থেকে তৈরি। এরপরে জাস্টিফাই থিসিস, রিসার্চ কোশ্চেন এন্ড হাইপোথিসিস, এই যে এখনই এটা আমরা আলাপ করলাম, আমারটাকে জাস্টিফাই করো। সাপোর্ট রিসার্চ অবজেক্টিভ মেথড এন্ড অ্যাপ্রোচ, আমরা যেগুলা এই যে মেথড অ্যাপ্রোচ যেগুলা তৈরি করব সেগুলার জন্য কিন্তু আমার এই লিটারেচার রিভিউ লাগবে, না হলে আমরা হলো মেথড কিভাবে করব। এরপরে অবজেক্টিভ, এই যে ইন্ট্রোডাকশন আমরা লিখলাম, এটাই। তার পাবলিকেশন এন্ড এখন একটু আগে আলাপ হলো যে একটা হুবহু আরেকজনের সাথে ইন্টিগ্রাল হচ্ছে, ডুপ্লিকেট হচ্ছে, সেইটা বাঁচার জন্য থেকে লিটারেচার রিভিউ করতে, এস্টাবলিশ ফাউন্ডেশন ফর নিউ নলেজ, নতুন কিছু, ডেমোনস্ট্রেট নলেজ সাবজেক্ট ইন অ্যান্ড এক্সপার্টাইজ, আমার এই ফিল্ডের উপরে ডিটেলস আমি পাচ্ছি, এতে করে আমি ভাবে করতে পারি, লিটারেচারে যাব, এগুলো পাওয়া সম্ভব। এখন ওই যে তুমি একটু আগেই বলছিলে না যে কিভাবে করবে, আমি বললাম তো যে আমি তো সেটাই তোমাদের শেখাবো। সাধারণত রিসার্চের ক্ষেত্রে যে সোর্স গুলো আমরা ঘাঁটি, প্রথমেই গুগলে গিয়ে আমরা কোন ধরনের জিনিস ঘাঁটবো, যদি গুগল দিয়েই ঘাঁটো, আসলে আরো অনেক প্ল্যাটফর্ম আছে, সেগুলাও আর এখানে করা যায়, পাবমেট আছে, আরো এই বলে গুগল স্কলার আছে, ইত্যাদি ইত্যাদি অনেক প্ল্যাটফর্ম আছে। তো এই সমস্ত টুলস ব্যবহার করে তুমি কি করবা, প্রাইম সোর্স, প্রথম টার্গেট তোমার কি দেখতে হবে জানো, প্রথমেই তুমি যে কাজটা করতে চাচ্ছ সেই কাজের হুবহু একেবারে রিসার্চ, অরিজিনাল রিসার্চ আর্টিকেল, মানে আরেকটা রিসার্চ করেছে সেই পেপারটা পাবলিশ করছে, এটাকে বলা হয় অরিজিনাল রিসার্চ আর্টিকেল। তাহলে সেটা আমি প্রথমে ঘাটবো, তাহলে এ- অরিজিনাল রিসার্চ কাজের কোনো রিয়াজু পেপার কি আছে খাও কিনা, তুমি? একটু মাইকটা অফ করে খাও। সরি সরি। পিয়ার রিভিউ খেয়াল করে, এখানে টার্ম গুলো যদি বুঝতে সমস্যা হয় তোমরা অরিজিনাল রিসার্চ কাজে থিসিস হয়, সেটা যদি কোথাও পাও তুমি দেখো, ডিজার্টেশন একা হয় খেতে দেখো। চাও? দরজা বন্ধ করে খাও।
এই তোমরা একটু নিজেরা মিউট করে নিও, হ্যাঁ। তো ডিজার্টেশন হয়, পিয়ার রিভিউ জার্নাল আর্টিকেল, ওই যে আমার পাবলিকেশন যেটা করি অরিজিনাল রিসার্চ পেপার। এরপরে কি পাবা? কনফারেন্স পেপার পাওয়া যায়, প্রসিডিংস, কনফারেন্স প্রসিডিং বলে কিছু জিনিস আছে রিসার্চে। তারপরে স্পিচ থাকে রিসার্চের উপর, ইন্টারভিউ থাকে রিসার্চের উপর, মানে অরিজিনাল যে রিসার্চ হয়েছে সেটার উপরে এই ধরনের তথ্য। তাহলে আমি রিলেটেড তথ্য প্রথমে ঘাট, যে আমার কাজ মিল। আসো, আমার ওটা সম্পর্কে আরো ধারণা পেতে চাচ্ছি, তখন তোমাকে যেতে হবে সেকেন্ডারি ইভ্যালুয়েশন অফ এক্সিস্টিং রিসার্চ। মানে কি? মানে এই উপরের যে কথা বলা হলো, উপরের এই সমস্ত জেনারেল কাজ, এগুলা কি? মনে করো এরকম একজন তুমি খুঁজে বের করতে, আর এক এইভাবে বের করে দাও, বের করে ফেলো, 50টা বের করে ফেলো। তোমার সাথে রিলেটেড এরকম অরিজিনাল সব বের করছো, করে এবার ওইটাকে অ্যানালাইসিস তুমি আবার আর একটা analyze করে একটা paper তৈরি করছো। এই ব্যাপারগুলোকে বলা হয় মেটা অ্যানালাইসিস। তাহলে মেটা অ্যানালাইসিস যারা করে তারা কি করে? এটা কয়েক রকম হয়। এই অরিজিনাল রিসার্চ পেপারকে ঘেঁটে আবার পেপার করা যায়, সেই পেপার রকম হয় মেটা অ্যানালাইসিস, সিস্টেম রিভিউ, কমেন্টারি। খেয়াল করো, টারি, এগুলা কোন এক প্রাইমারি অরিজিনাল রিসার্চ না, এগুলা সবকিছু প্রাইমারি ওই রিসার্চ বেস করে করা। তারপরে রিভিউ আর্ট, রেফারেন্স ওয়ার্ক, রিসার্চ সামারি। তো ব্যাপার কিন্তু ঘাটতে পাওয়া যায়। তো তোমাদের মাস্টার জানতে তোমাদেরকে যে অরিজিনাল কোনটা, সেকেন্ডারি সোর্স কোনটা, সোর্স কোনটা সোর্স। এই জন্যই এই এই পড়াশোনাটা তোমাদের করতে। তাহলে কি হবে? না হলে গিয়ে ঘাটবা, ওই মেটা অ্যানালাইসিস পাইছো, রিভিউ পেপার পাইছো, বলবা যে এটা রিসার্চ পেপার। আবার তুমি একটা অরিজিনাল রিসার্চ বলবা যে ওটাও রিসার্চ পেপার। তুমি শুধু পাবলিকেশন বুঝো, শুধু পাবলিকেশন বুঝো, তার মধ্যে যে অরিজিনাল রিসার্চ, তার জন্য যে রিভিউ আর্টিকেল, তার জন্য যে মেটা অ্যানালাইসিস, তার জন্য যে সিস্টেমেটিক রিভিউ, এগুলা সবই যে পাবলিকেশন, ওগুলা তো তুমি জানো না। না জানলে তুমি একটার মধ্যে তো আর একটা ঢুকেই ফেলবে। কিন্তু এই জন্য এই নলেজ গুলো নিয়ে তোমাকে ঘাটতে হবে। তুমি লিটারেচার রিভিউ করবা ভালো কথা, তুমি কোন category করবে? এক- একটু আগে ছিল যে কোথায় গিয়ে ঘাটবো, গুগলে ঘাটবো, অসুবিধা নেই, ঘাটো। কিন্তু গুগলে গিয়ে তোমাকে তাহলে লিখে দিতে হবে যে আমার এই টপিক্স এর অরিজিনাল রিসার্চ পেপার দেখো। তো গুগল স্পেসিফিক করে দেয় না, দেখ, ওর মতো করে ও সবই হাতে। যেহেতু এটা কমন প্ল্যাটফর্ম, সেই জন্য কিছু সাইট আছে, সার্চ দাও তোমার কোন একটা ওয়ার্ড, সেখানে তুমি আবার বলো যে কোনটা চাও এই টপিকসের উপরে, শুধু অরিজিনাল আর্টিকেল, আর্টিকেল, নাকি বই, নাকি কি চাও। তখন তোমাকে ও ঘেটে ঘুটে ওটাই বের করে দেবে। এই স্টাইলে মতো তোমাকে বুঝতে হবে।
তাহলে সেকেন্ডারি বুঝলা। এরপরে আসে টারশিয়ারি সোর্স। টারশিয়ারিতে কি থাকবে? সামারি অ্যান্ড অর্গানাইজেশন অফ প্রাইমারি এন্ড ওই দুটো, এইগুলাকে ঘেটে ঘুটে আবার দেখো কেউ একজন একটা রিসার্চের উপর বই লিখে ফেলছে, এনসাইক্লোপিডিয়া তৈরি করা হয়েছে। হ্যাঁ, টেক্সট বুক, হ্যান্ডবুক, এই সমস্ত ইনফরমেশন থাকে। এটা কিন্তু এর মধ্যে সব ওই রিসার্চ পেপারের ধারণা আছে ওর মধ্যে। ওই তোমার সেকেন্ডারি সোর্স দেখলাম, মেটা অ্যানালাইসিস বলো, রিভিউ বলো, এগুলা এগুলা সব ঘেটে ঘুটে আবার কেউ একজন একটা বই লিখে ফেলছে। এই ধরনের ডেটাগুলোকে আমরা বলবো টারশিয়ারি লেভেলের পড়াশোনা। তো আমরা সাধারণত ওই টারশিয়ারি পর্যন্ত যাওয়ার জন্য মতো করে রিসার্চ করিও না, অত পড়িও না, যে একেবারে এটা পড়বো, রিভিউ পড়বো, তারপর বইটাও পড়বো, পড়ে কাজ করবো, অত এখন আর সময় কারো দেওয়া সম্ভব হয় না। এখন এখন তো এই রিসেন্ট যে যুগ, আমি যখন কথা বলতেছি তখন কিন্তু আমি হলো এক ধাপ পিছন থেকে, মানে তোমাদের পিছন থেকে কথা বলছি। কারণ আমি যা বলবো তার কয়েক ধাপ আগায় তোমরা। মানে আমি তো বলতেছি যে এই নিয়মে ঘেঁটে আমরা লিটারেচার রিভিউ করি, কিন্তু তুমি তো আমার কথা শুনবা ঠিকই, কিন্তু তুমি তো কাজ করবা আরো কয়েক ধাপ ফাস্ট। তুমি গিয়ে আমার এই সব কথাগুলোকে না গুগলকে দিবা, না ওই প্ল্যাটফর্মে যাইবা, তুমি গিয়ে হয়তো চ্যাট জিপিটি কে বলে দিবা যে এত কথা বুঝি না, এত সময় আমার নাই, হুবহু আমি এই জিনিসটা চাচ্ছি, তুমি বের করে দাও। দেখা যায় তুমি চ্যাট জিপিটি তুমি যা চাইতেছো ঠিক ওইভাবেই ওটা বের করে দিচ্ছ। আবার আসছে কিনা তাও তোমার বইলা দিচ্ছে। ব্যাপারটা এরকম না যে তোমরা হলো এখন হলো এই যুগে, তো সেই যুগে এসে মানে আমরা যে যে যুগে থেকে যেভাবে পড়ছি সেইটার মতো করে এখানে যদিও ফর্মালি কথাবার্তাগুলো লেখা আছে যে এই ধাপে যাবো, ওই ধাপে যাবো, ওই ধাপে যাবো, তোমরা তো অত ধাপে যাবা না। তোমরা খালি নলেজটুকু থাকলেই হলো যে আসলে এইরকম হয়, এরকম হয়, এরকম হয়। তোমরা তো এক নিমিষেই তোমার টার্গেটে তুমি পৌঁছে যাও। হ্যাঁ, তো সেই জন্য আমরা এখানে পড়ছি ধারণা নেওয়ার জন্য, কিন্তু কাজটা কিন্তু বাবা একেবারে তোমাদের হাতের মুঠোয়। এই রিসার্চ এখন যারা তোমরা করতে চাও, আমার তো মনে হয় যে পৃথিবীর ইতিহাসে এখন যে যুগ চলছে এআই, এই এআই এই রিসার্চকে সবচেয়ে সহজ করে দিয়েছে। তো সেই জন্য তোমরা যারা রিসার্চ নিয়ে চিন্তা করো, তাদের হাতের মুঠোয় খালি এই কোর্সটা একটু কোনো রকমে একবার থ্রুলি পড়ো। এই কোর্সের পড়াশোনার কোনো কঠিন কিছু নাই, আমি আলোচনা করছি, দেখো তোমাদের বুঝতে মনে হয় না কারো অনেক সমস্যা হচ্ছে। তাহলে থ্রুলি তোমরা এই যে এইগুলো একবার দেখে নাও, নিয়ে তোমরা যদি চাও, সম্ভবত তোমরা কোন এটা ফোর্থ ইয়ার তাই তো? জি স্যার, ফোর্থ জি ইয়ার। স্যার। জি স্যার, ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার, লাইক 7 সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার কোন একজন স্টুডেন্ট আমার সঙ্গে যোগাযোগ করেছিল, একজন না একাধিক স্টুডেন্টই কথা বলেছে। সম্ভবত তোমাদের কোনো একটা রিসার্চ প্রজেক্ট বা কিছু একটা এই ফোর্থ ইয়ারে আছে। কি আছে ওটা? কোর্সটা কি ওটা? থিসিস পেপার না রিসার্চ পেপার না থিসিস স্যার, থিসিস, এবং হচ্ছে এটা আমাদের এই Proposal. 7 সেমিস্টারের শেষে আর কি, শেষে গিয়ে পরবর্তীতে ফোর্থ ইয়ার সেকেন্ড সেকেন্ড সেমিস্টার। ফোর্থ ইয়ার সেকেন্ড সেমিস্টারে একটা থিসিস পেপার হবে জি তাই তো? স্যার, জি স্যার, ওই সময় স্যার। এটা কত মার্কের? এটা হচ্ছে, মানে একটা কোর্সের সমান হবে সম্ভবত। জি স্যার, এটা থিসিস পুরো সম্পূর্ণ একটা কোর্সই স্যার এটা। একটা মানে কোর্স জি সাধারণত এরকমই হয়, তো সেটা হওয়ার কথা। তো আমি তোমাদেরকে বলবো যে তোমাদের ওই থিসিসের কাজটা কিন্তু আসলে সেমিস্টারে গিয়ে চিন্তা যারা করছো তারা বোকামি করবে। এটা নিয়মও না। এটা তখন করতে গিয়ে হ্যাঁ হবে, ধামাচাপা হবে। কিন্তু সত্যি তোমরা যারা ওই থিসিসটা করতে চাও তাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, এবং তারা এখন থেকে কাজটা যদি শুরু করো তো সবচেয়ে বেশি বেনিফিটেড হবে যে আমার এই কাজগুলো ক্লাস যখন হবে
তোমাদের কাজটা তোমরা করতে থাকবে। আমি তোমাদের এই কোর্সের মধ্যে দিয়েই সেই ধারণাগুলো দিয়ে দিব। শুধুই তোমাদের কাজ হবে যে এগুলাকে একটু মানে ক্লাসটা করার পরে তোমরা নিজেরা শুধু টপিকসটা ঠিক করে নাও। আজকে তোমরা যারা ক্লাসে আসো তারা আমার কথাগুলো ভালো করে শোনো। যেহেতু তোমরা আমার সাথে যোগাযোগ করেছো, আজকে ক্লাসের উপস্থিতিও আমি ভালো দেখছি। তো থিসিসের ব্যাপারে তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিভাবে থিসিস করবে আমি তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে আমি নিজেই দুঃখ প্রকাশ করছি যে আমি সরাসরি ওই যারা যোগাযোগ করেছিল তাদের কারণে বলছি যে হয়তো নেক্সট এর চিন্তা অনেকেই করতে পারে যে আমিও অ্যাজ এ সুপারভাইজার কাজ করাইতে পারবো কিনা। তো সেইটা আমি আসলে পারবো না। আমি বিভিন্ন কারণে সেইটা পারবো না, এবং আমার নিজের ইউনিভার্সিটিতেও সেটা আমি করাচ্ছি না। জায়গা থেকে আমি সরাসরি সুপারভাইজ করতে পারবো না। কিন্তু এই কাজগুলো করার জন্য যেহেতু আমার এই কোর্সটাই তোমাদেরকে এটার উপরে, আমি নিজের থেকেই সেই চেষ্টা করব যেন তোমরা এই থিসিসটা নিজের মতো করে করতে পারো। সেই গাইডলাইন, সেই ধারণা, সেগুলো আমার ক্লাসের মধ্যে দিয়ে তোমরা পেয়ে যাবে। তো এখন আসো যে তোমাদের করণীয় কি। তোমরা যদি এখনই ওই টপিকস নিয়ে না ভাবো যে আমরা একটা থিসিস করব, আমরা এই টপিকস এর উপরে করব, তাহলে তোমরা পিছে পড়ে যাবে যদি কোর্সটা শেষ হয়ে যায় তারপরে যদি করো। স্যার, নতুন করে। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো। স্যার, এই যে টপিকস এর যে কথাটা বললেন, এটা কি স্যার, আমি যেহেতু ফুড সায়েন্স আর নিউট্রিশনে পড়াশোনা করছি, এই যে আমাদের একটা হচ্ছে নিউট্রিশন বেস আর একটা হচ্ছে ফুড সায়েন্স বা হ্যাঁ, ফুড ইঞ্জিনিয়ারিং, আমরা এই দুটো টপিকে কি রিসার্চ করা হবে নাকি যে কোনো টপিকে রিসার্চ এর আসলে টপিক হয়? আসলে এই ব্যাপারটা একটু জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এইবারে আসো যে প্রথম কথা হলো যে রিসার্চের ফিল্ড বা এরিয়া এইটা তোমার সাবজেক্টের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে, এইটা ম্যান্ডেটরি নয়। রিসার্চ যখন করবে তোমার যে দিকে মন চায় সেই দিকে টপিকস নিয়ে তুমি যদি পারো, তোমার যোগ্যতার উপরে ডিপেন্ড করবে, তুমি করতে পারো, নো প্রবলেম। এটা গেল নর্মাল নিয়ম। তবে কথা থাকে, তোমরা যেহেতু একটা কোর্স করছো সেই কোর্সের আন্ডারে করবে। এখন তোমাদেরকে যদি একটা গাইডলাইন দেওয়া হয় যে তোমাদের মেন ক্যাম্পাস থেকে একটা গাইডলাইন দেওয়া হয়েছে যে তোমরা চেষ্টা করবে এই ফিল্ডের উপরে থেকেই রিসার্চ করা, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে তোমরা যে চিন্তাই করবে সেটা একেবারেই হলে এই ফিল্ড থেকে অনেক দূরে গিয়ে তুমি ওই হলো কম্পিউটার সায়েন্সের উপর করছো, তুমি ওই হলো ইঞ্জিনিয়ারিং নিয়ে করছো, তুমি হলো ওই কি বলে আর একটা হলো একেবারে ইয়ে তোমার সাবজেক্টের আশপাশে না এরকম করছো। ওটা তুমি করবা না, কারণ ওটা তুমি পারবা না, ওটা তোমার চিন্তার মধ্যে নাই। হয়তো তুমি মনে করছো যে হুবহু আমার এই ফুডের সাথে হয় কিনা। আরে বাবা, রিসার্চ কখনো তো হুবহু এইভাবে করা হয় না। রিসার্চটা এমন হবে, বিষয়টা এরকম, আমি তোমাকে বলি, যে তুমি কিছু এটা একটা চিন্তা করছো, হতে পারে সেটা ফুডের সাথে কোনোই মিল নাই, সেটা কিসের সাথে আছে, স্বাস্থ্য রিলেটেড, সেটা রোগ রিলেটেড, সেইটা হলো তোমার কোনো আহ সামাজিক সমস্যা, যে সমস্যাটা আলটিমেটলি মানুষের সাথে রিলেটেড। বাবারে, তুমি ফুডস অ্যান্ড নিউট্রিশন মানে হলো মানুষের লাইফের সাথে রিলেটেড সবকিছুই আলটিমেটলি ফুড অ্যান্ড নিউট্রিশনের সাথে লিঙ্ক হয়ে যায়। পড়লা তুমি ওরকম একটা ইস্যু নিয়ে পড়লা, যে ইস্যুটা কি হয়েছে, যে মানুষ সারাদিন রাস্তার মধ্যে ঘুরছে, রাস্তার পাশে খাচ্ছে, এইভাবে এইভাবে খাবারগুলো খাচ্ছে, খাওয়ার পরে দেখা যাচ্ছে যে এই খাবারটা তার জন্য কতটুকু হেলদি হচ্ছে, কতটুকু হয়ে গেল তোমার একটা টপিকস। আর একজন বলতেছে যে ওই একই ধরনের কাজ, খাবারগুলো খাচ্ছে, খাওয়ার পরে তার স্বাস্থ্যের অবস্থাটা কি হচ্ছে, ওকে আসলে এখান থেকে নিউট্রিশন পাচ্ছে নাকি ওর স্বাস্থ্যের সর্বনাশ করছে, হয়ে গেল আর একটা টপিকস। এখন আসো যে এইভাবে তোমার টপিকস হাজার হাজার টপিকস তুমি তো এই কয়েকজনে বসে নিজেরাই তৈরি করবে যার সাথে আলটিমেটলি খাবারের লিঙ্ক আছে। তারপরে কি হলো, যে দেখা গেল রাস্তায় যাইতেছি, রাস্তার এমন বাজে অবস্থা, মেন ক্যাম্পাস থেকে বেড়ানোর পর মেন রোডে যখন উঠতেছো তখন এই যে ধুলা বালি,
এখন তুমি হয়তো মনে করবে আমি ফুড সায়েন্স পড়ি, ধুলাবালির সাথে আমার কি সম্পর্ক? ধুলাবালি তো তোমার দেহের মধ্যে এসে ঢুকতেছে। তো ধুলাবালি তোমার ওটা খাবার হিসাবে কাজ করছে নাকি দেহের 12টা বাজাচ্ছে? তো সেইটা নিয়ে তুমি রিসার্চ করে ফেলেছো। এই স্টাইলে বাবারে তোমাদের ফোর্থ ইয়ারের এইরকম একটা রিসার্চ মানে কিন্তু ল্যাবরেটরিতে ঢুকিয়ে মহাকিসে আবিষ্কার করা নয়। তোমার রিসার্চ হলো, ওই জন্য আজকে বলছি, আমি এগুলাই বলছি এই জন্যই, তোমরা যারা এটা নিয়ে ভাবছো তারা কিন্তু মুশকিলটা হয়ে যায় কি, আমাদের ছাত্ররা পিছিয়ে পড়ে যায় কখন, এই খালি দৌড়াচ্ছে যে আমার একটা ভালো রিসার্চ করতে হবে, কোথায় করব, এই পিছিয়ে ওর পিছিয়ে দৌড়াচ্ছে, তারপরে গিয়ে কোথাও লিঙ্ক পাচ্ছে না, অথবা পাচ্ছে, পাওয়ার পরে তার কাছে যাইতে, তার কথা মানতে, অথবা তার সহযোগিতা নিতে নিতেই তোমার সময় শেষ। তার ব্যস্ততা, তারপরে তার সময় দিতে পারে নাই, এরপরে তোমার ব্যস্ততা, এগুলা কইরা শেষকালে তুমি কিন্তু অনেক বড় রিসার্চ করার জন্য এভাবে দৌড়াই বেড়াচ্ছ, কিন্তু দিন শেষে তোমার সময়ও শেষ, তুমি ওইভাবে বাস্তবে কিছু করতে পারো নাই। তখন কি করো জানো? তখন ঠিকই ধানাই বানাই কইরা অমুকে এই করছিল, অমুকে ওই করছিল, এগুলা দেখা কিছু একটা বানায় নিয়ে এসে হাজির। তাহলে কাজের কাজ কি হলো? কাজের কাজ হলো যে তুমি ধানাই বানাই করে পার হও। আর তার চাইতে বাবা তুমি আজকে থেকেই ভাবো, কিনে ভাবো, তুমি তোমার সামনে যে প্রবলেমটা আছে, সেটা হতে পারে কোনো খাবার নিয়ে প্রবলেম, কোনো চলাফেরা নিয়ে স্বাস্থ্যের উপর ইফেক্ট, কোনো এই আরেকটা রিলেটেড কোশ্চেন স্যার, মনে করেন যে আমার একজন সুপারভাইজার স্যার ঠিক করে দিল, এখন এই গ্রুপে 7 জন আমাদেরকে বলছে 7 জন করে থাকার কথা। এখন গ্রুপে 7 জন, এখন স্যার তো আমাদের একটা টপিক দিয়ে দিবে, এখন ওই টপিকে তৈরি করতে হবে রিসার্চ। এটা তো দুই রকম। হ্যাঁ, তুমি আগেই স্যারের সঙ্গে কথা বলেছো, স্যার তোমাকে টপিক দিয়ে দিছে, তাহলে তো তোমার কোনো ঝামেলাই নাই। তুমি তো এখন খালি নেমে যাবা যে ওটার উপরে কিভাবে তথ্য মতো কালেকশন কইরা ওই কাজটা তুমি করে ফেলবে। আমি এইটা যতটুকু জানি টপিক হয়তো দিবে না, টপিক আপনাদেরকে সিলেক্ট করতে হবে। শুধু হ্যাঁ, মতন সুপারভাইজার। আমি 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 কিন্তু ওই নিয়মগুলোই বলছি, এই জন্য শুনলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটা দুই রকম হয়। এক, প্রথম নিয়ম হলো যে তুমি টপিকস ঠিক করে নিয়ে স্যারের কাছে যাবে, কারণ তারা কাজে ব্যস্ত থাকে, তাদের অনেক ইয়ে থাকে, ইস্যু থাকে, এত ভেবে চিন্তে ঠিক করে দিবে অনেক সময় এটা তাদের পক্ষে হয়ে ওঠে না, এটাই স্বাভাবিক। এটা গেল একটা প্রবলেম। আর স্যার একটা এখানে প্রবলেম তো হলো, আমরা গ্রুপে আছে স্যার 7 জন। এখন মনে করেন আমি একটা জিনিস না চিন্তা করতেছি যে আমাদের দেশে এই যে আপনার হচ্ছে লাইক কুকিজ টাইপের, মানে যদি মানে ম্যাক্সিমাম ফাস্ট ফুডের দিকে হচ্ছে মানুষ ধাবিত, সুগার জাতীয় খাবারগুলো মানুষ খায়, খাওয়ার পরে হচ্ছে একটা ইয়েস পরে তাদের ডায়াবেটিস দেখা যায়, অবিসিটি দেখা যায়, অথচ ওভার মানে বিভিন্ন রোগে অ্যাডিক্টেড হয়। আমি এইভাবে চিন্তা করতেছি যে যে তারা যদি এই অ্যাডেড সুগার জাতীয় খাবার যদি রিমুভ করে, এনিমাল জাতীয় ফুড গুলো বেশি খায়, সেখানে যদি মানে তাহলে তারা অনেক দিন লং টাইম হচ্ছে বাঁচতে পারে বা হচ্ছে সুস্থ থাকতে পারে। আমি এইভাবে চিন্তা করছি। এখন আমার গ্রুপে তো আরো 7 জন আছে, এখন তারা তো ভিন্নভাবে চিন্তা করতে পারে। এখন 7 জনে কি 7টা টপিক হবে, নাকি লাইক ওই যে যে আমি একটা চিন্তা করছি, এখন আমার বন্ধুরা যদি ওইভাবে চিন্তা করে আমরা 4 জন 5 জন করতে পারি একটা, এই ব্যাপারটা স্যার ক্লিয়ার হতে চাচ্ছি। আচ্ছা, প্রথম কথা হলো যে রিসার্চ কখনোই কারোর সাথে কারোটা হুবহু এক হওয়া যাবে না। তোমার চিন্তা তুমি করবা, এক গ্রুপে কাজ করার মানে এই না যে সবাই একই কাজ করবে। এক গ্রুপে কাজ করবা ঠিক আছে, কিন্তু থিঙ্কিংটা অবশ্যই জমা দেওয়ার সময় আলাদা হইতো। এখন বিষয়টা এরকম হলো যে একজন সুপারভাইজার একটা কাজ করার জন্য তোমার 7টা স্টুডেন্ট নিয়ে একটা গ্রুপ করে একটা কাজ করবে, তাহলে 7 জনেরটা আলাদা কিভাবে হবে? হ্যাঁ, আলাদা হবে। ওই সুপারভাইজারই ঠিক করবে, বা অথবা তুমিই ঠিক করবা যে এই যে যে টপিকসটা তুমি বললা, যে অ্যাডেড সুগার, ঠিক আছে, তাহলে অ্যাডেড একজন টপিকস, ওই ওখানে কাজগুলো ভাগ হয়ে যায়। এই কাজ একটা বিশাল কাজ মনে করো, একজনে করা সম্ভব না। এই ডাটা কালেকশন করতে গিয়ে 5-7 জন লাগবে। কেন? বিভিন্ন লেভেলের ডাটা কালেক্ট করতে হবে। আমি এটা আইডিয়া বলতেছি,
যে একটা কাজ করতে গেলে অনেক সময় তোমরা খেয়াল করবা রিসার্চ গ্রুপেই হয়। এই কয়েকদিন আগে আমার আমেরিকার এক ছাত্রের সাথে গল্প হলো, সে বস্টন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল রিসার্চ করে। বললো স্যার আমার এই রিসার্চ গ্রুপে প্রায় 40 থেকে 45 জন আসছে। খেয়াল করো, তোমরা যেগুলা নিয়ে ভাবছো সেগুলার উত্তরগুলো তুমি এইভাবেই পেয়ে যাবে। তাহলে 40-45 জন মিলিয়ে তোমরা একটা কাজ করছো, এখান থেকে কি হবে? টার্গেট কিন্তু একটা কাজ করা। বাবারা রিসার্চ যদি আবার এতই সোজা হয় যে একাই একটা কাজ করে মহা কিছু উদ্ধার করে ফেলবা, তাহলে তো হয়েই যেত। গ্রুপ করেই করতে হবে, করো। কিন্তু গ্রুপ করে করতে গিয়ে কাজ কি একেবারেই একটা? কাজটা শুরু করে দেখো যে এখানে কত লেভেলের কাজ করতে হবে। তোমার এডেড সুগার, তাহলে কত রকম এডেড সুগার আছে সেটা একদম খুঁজো। এর এর আবার কত কত পার্সেন্ট বেশি, কোনটাতে কত পার্সেন্ট কম, কোনটাতে এই কোনটাতে সেই। তখন তোমাকে রিসার্চ মানে তুমি একটা ভাষা ভাষা কথা বইলা দিলা যে এটা খেও না, তা খাইবেটা কি? তোমাকে তো ওখানে স্পেসিফাই করতে হবে যে এই ধরনের খাবারগুলোতে এত পার্সেন্ট আছে, এই ধরনের খাবারগুলোতে এত পার্সেন্ট আছে, এই ধরনের এত পার্সেন্ট আছে। তাহলে এইটা খেলে তার হয়তো বা কোনো সমস্যা নাই, এই পর্যন্ত খাওয়া যেতে পারে, এরপর এটা খেলে এই ধরনের ইফেক্ট হতে পারে। তাহলে এই লেভেল এটা না খেয়ে তুমি হলো এই ধরনের খাবারগুলো, অ্যানিমেল বেস এই খাবারগুলো তুমি এই রিপ্লেসমেন্টে আনতে পারো। তুমি যদি তোমার রিসার্চটা আমার কোনো কাজ, তুমি শুধু ঘেটে ঘুটে এনে একটা বইলা দিলা এগুলা খাবার খান না, এগুলা খাবার, আরে ওটা তো আমি জানি, কিন্তু আমি পাবোটা কি? কাজ করার মানে হলো ওটা একজন মানুষের কাজে লাগতো। তুমি রিসার্চ করার মানে হলো ওখান থেকে একটা আইডিয়া বের করে দাও। যে তুমি এগুলা সব ঘেটে তুমি যদি তোমার মাথার মধ্যে ঠিক আছে তাহলে এই 50টা খাবার পেলাম বাজারে, সুগার অ্যাডেড, তার মধ্যে দেখা যাচ্ছে যে এই লেভেলের গুলাকে হয়তো খাওয়া যেতে পারে, খেলে কোনো সমস্যা নেই। এই তথ্যগুলো তুমি বের করে দিলা, আগে তো নাই। আগে, এখন তুমি যদি একটা পাবলিকেশন করো, তাহলে সেই পাবলিকেশনটা তো গোটা দুনিয়ার এই লেভেলের খাবার এত পার্সেন্ট থাকে, এই কত ক্যাটাগরি ক্যাটাগরি সব যদি খেলেও সমস্যা হবে। আবার বাকি এই কিন্তু এইরকম হতে পারে। তাহলে চাইলে বেড়ে যাবে এইটা, তখন হলো কাজ। যদি গ্রুপেই কোনো কাজ করা হয়, নয় সবাই এক জিনিস জমা দিবে, তাহলে তো এটা সেলফ প্লেগিয়ারিজম বলে, মানে নিজেরাই একই জিনিস করতেছে। তো এই পার্ট হয় বাবার তার একজন এই অংশটা এর উপরে একটা প্রজেক্ট পেপার লেখো, থিসিস পেপার ওকে বল এটার উপরে লেখো। এমনও হতে পারে সুগার খাবার, শুধু জাতীয় খাবার নিয়ে রিসার্চ করতেছো, সুগারেটেড খাবার আছে সব, সেখানে দেখা যায় যে তোমার সুগার 10টা খাবার, তো একটা খাবার বিভিন্ন কোম্পানি আছে এই আছে সেগুলার কি কোয়ালিটি সেটা নিয়ে একজনেরটা, তো শুধু ওটার উপরেই হতে পারে যে ওইটার ফাইনাল ইফেক্ট কি করবো, এইভাবে আরেকজনের তথ্য। তো রিসার্চ হলো সেই যে তুমি ঘাটতে ঘাটতে এক জায়গা থেকে যে কত জায়গায় তোমার চিন্তা চলে আসবে, তুমি তখন তোমাকে বলা লাগবে না তোমরা কি করে সম্ভব একসাথে এক একটা কাজ করব, সেখানে আবার আলাদা হবে। কিন্তু একটা কাজ তোমরা করো, করে ডেটা বের করে হাজির করে আজ থেকে 3 মাস পর আবার দেখো সুপারভাইজারকে বলা নাই, তোমরা বুঝতে পারছো যে একটা ডাটাগুলো এই সাইড নিয়ে করতে পারি, ওই side তুমি করতে হয়, তখন হবে না যে আমার এই পার্ট আমার ওই part। না পারলে সুপারভাইজারের সঙ্গে সুপারভাইজার দিবি ওই পার্ট। এই ধরনের রিসার্চ রিসার্চ ঠিক আছে। তাহলে এই তোমরা করতে
নো প্রবলেম। তারপরে আসো ইন্ডিভিজুয়াল রিসার্চ। ঠিক আছে, এত ঝামেলায় আমি যেতে চাই না। আমার মাথায় একটা আইডিয়া আসছে। আমি দেখলাম ও বাজারে, রাস্তার পাশে আমাকে এই খাবারটা নিয়ে বসে আছে। এইটার উপরে আমি একটা কাজ করতে চাই, যে এই খাবারটা এই কিভাবে একেবারে পাইলো, পাওয়ার পরে কিভাবে সেটা প্রসেস করলো, প্রসেস করার পরে কিভাবে এনে আমাদের সামনে হাজির করলো, করার পরে সেটা আমরা আবার খেলাম, খাওয়ার পরে আমার কি হতে পারে। আছে না কত টোকাইরা এসে ওখানে খাবার নিয়ে বসতে। এই যে শীতের কালে কত পিঠা তৈরি করছে, তোমাদের রিসার্চ চোখের সামনে ভেসে বেড়ায়। সাবজেক্টে রিসার্চ করতে গেলে একটু অন্যভাবে ভাবা লাগে। তোমাদের সাবজেক্টের রিসার্চ হলো যে তোমাদের টপিকস বের করার জন্য তোমাদের হলো চারদিকে তাকাবা, টপিকস এর অভাব নেই। দরকার শুধু তোমাকে সেটা ভেবে ঠিক করা। এগুলা নিয়ে এখন হলো যে চিন্তা করছো যে এগুলা দিয়ে কি হবে, এগুলা দিয়ে যা হবে সেটাই অনেক হবে। তারপরেও তুমি একটা কমপ্লিট রিসার্চ ফরম্যাটে তুমি একটা থিসিস দাঁড় করাইতে পারো। কিন্তু তা না করে তুমি যদি মনে করো এখন এগুলা দিয়ে কোনো কাম হবে না, আমি বড় রিসার্চ করতে চাই, বড় ল্যাবে যেতে চাই, বড় ল্যাব খুঁজে বেড়াচ্ছ, সুপারভাইজার খুঁজে বেড়াচ্ছ, এরপরে ল্যাবে যাচ্ছ, ল্যাবে যাওয়ার পরে ল্যাবে কিভাবে কাজ করতে হবে শিখতে হবে, আবার আরেকজনের পিছে ঘুরছো, তারপরে আবার সে তোমাকে পাত্তা দিচ্ছে না, ওর পিছে কয়েকদিন ঘুরছো। তো তুমি বাবা একটা সেমিস্টারে 6 মাস সময়, তুমি তোমার পড়াশোনা করবা নাকি তার পাশে তোমার হলো পার্সোনাল ইস্যু আছে সেগুলা করবা, নাকি তুমি 6 মাসের মধ্যে মহা কিছু আবিষ্কার করে উদ্ধার করে দেবে। একটা সত্যিকার অর্থ ওরকম ল্যাব বেস রিসার্চ করে একটা ডেটা বের করতে তো মাসের পর মাস দিয়েও হয় না, বছরের পর বছর লাগে। তাও আবার সেটা যদি একটা স্ট্যাবলিশড রিসার্চ থাকে, সেই রিসার্চের জায়গায় গিয়ে তুমি তোমার রিসার্চ করে বের করবা। আর যদি তুমি নিজেই সেট আপ করে করতে চাও, তাহলে তো বছরের পর বছর ধরে আগে অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে কাজ করতে হবে। রিসার্চ মানেই কিন্তু সব রিসার্চ রাতারাতি হয়। কিন্তু তোমাদের ফিল্ডে রিসার্চ, তোমরা যদি শুধু তোমাদের শেখার জন্য, বোঝার জন্য, আবার পাশাপাশি ওখান থেকে কিন্তু ঠিকই তুমি একটা কন্ট্রিবিউট করতে পারো। যে ফুটপাতে এরকম একটা খাবার বিক্রি করছে, তুমি তারে ধরলা, যে তুমি এটা কোথায় পাইছো, তারপরে বাসায় এনে কিভাবে প্রসেস করছো, তারপরে সেটাকে এনে তুমি এই পর্যন্ত নিয়ে আসছো, সব ইতিহাস ঘাটো। ঘেটে বের করে তুমি একটা তথ্য মানুষের সামনে তুলে ধরো। মানুষ তো জানবে যে এটা হেলদি না। তাহলে ওইটাই তো একটা কাজ, ওইটাই তো একটা আইডিয়া তুমি দিতে পারলা। যেটার সঠিক তথ্য কারো কাছে নাই। হ্যাঁ, আমরা জানি যে ও এনে খাবার পিঠাটা তৈরি করে, চাল গুঁড়া করে আনে, কিন্তু ওর পুরো ইতিহাসটা তো জানে না। যে ওখানে পানি দিছে সেটা কি হাইজেনিক ছিল না আনহাইজেনিক ছিল, তাহলে তারপরে যেটা ছিল সেটা হাইজেনিক ছিল না আনহাইজেনিক, তার সাথে যে সমস্ত উপাদান দিছে সেগুলা কি আদৌ নিউট্রিয়েন্ট নাকি তার মতো অনেক কিছু উল্টাপাল্টাও আছে। তো সেই তথ্যগুলো যদি তুমি সুন্দর করে অ্যানালাইসিস করে তুলে ধরো, তখন না মানুষ জানবে যে ও আচ্ছা এটার ঘটনায়। এইভাবে তোমরা চারপাশ নিয়ে চিন্তা করো, করে নিজেদের টপিকসটা এখনই ঠিক করে ফেলো, বা সুপারভাইজারের সঙ্গে আলাপ করো, তারা টপিকস ঠিক, সেটা নিয়ে তোমরা এই চিন্তা ভাবনা শুরু করে তোমাদের প্রথমে একটা প্রটোকল তৈরি করো, যে কতগুলা স্যাম্পল নিবা, আর একটা স্যাম্পল না, 10টা স্যাম্পল না, 500টা স্যাম্পল, ওটা কাজের চিন্তার উপরে নির্ভর করবে। সেগুলা ঠিক করো, কইরা তারপরে কিভাবে কাজটা ফিনিশিং হবে এগুলা সবকিছু এই আমার কোর্স করা হয়ে গেলে ধারণাটা পেয়ে যাবা। পাশাপাশি নিজেরটা সেট করে দেন তোমরা ডাটা কালেকশন করে তোমরা হলো প্রজেক্টটা রেডি করে ফেলো। দেখবা যে সেকেন্ড সেমিস্টারে যেতে যেতে তোমার প্রজেক্ট সম্পর্কে সুন্দর ধারণা হয়ে যাবে। তখন ওটা প্র্যাকটিক্যালি কাজ করে লেখালেখি করে জমা দেবে। ওটা একটা কাজের কাজ হবে, সেটা যত মিনিমাম, এটার প্রতি তোমার একটা দরদ থাকবে, তোমার একটা তৃপ্তি থাকবে। আমি এটা এইভাবে করেছি। নইলে কিন্তু বলে দিলাম বাবা, আমাদের দীর্ঘকালের অভিজ্ঞতা যা করে সেটা হলো ধানাই পানা, শেষে গিয়ে এ ওর উপর ও ওর উপর দিয়ে কিছু কইরা কপি করে আয়না জমা দাও। তো সেটা না করে ভেরি সিম্পল, চোখের সামনে যা পাও সেটা নিয়ে চিন্তা ভাবনা করে একটা কিছু নিজের মতো করে পাও।
তাহলে শেখা হলো, সত্যিকার অর্থে মনের স্যাটিসফ্যাকশন হলো, এবং ওই তথ্যটা কোনো না কোনো ভাবে একটু হলো সেটা কন্ট্রিবিউটিং। তো যাক, এখন আমরা তাহলে আগাই যে তোমাদের সেই কাজগুলো করতে গেলে আসলে কি কি করতে হবে। টাইপ অফ লিটারেচার রিভিউ, ইতিমধ্যে আমরা এই নামগুলো জেনে গেছি, যে নেরেটিভ হবে, সিস্টেমেটিক হবে, মেটা অ্যানালাইসিস হবে, হ্যাঁ, স্কোপিং এবং ক্রিটিক্যাল অ্যানালাইসিস। এগুলা এই যে ডেসক্রিপশন গুলো এখানে আছে তোমরা দেখবে। তারপরে কি আছে, স্টেপ টু কন্ডাক্ট লিটারেচার রিভিউ। তুমি ধাপ বাই ধাপ এই স্টাইলে, এই যে দেখো, ডিফাইন রিসার্চ কোশ্চেনের স্কোপ। প্রথমে কোশ্চেন মানে তোমরা জানো যে এটা কি করতে চাও, ওটা টাইটেলটা ঠিক করে দাও। দেখছো, আমি কিন্তু তোমাদের এই টপিকসটাই তোমাদের নিজের ক্ষেত্রে ঠিক করে ফেলতে বলতেছি। এটা হয়ে গেলে কিন্তু তোমার কাজ শুরু হয়ে যাবে। তোমার খালি সারাক্ষণ সুপারভাইজারকে গিয়ে বলবা, মানে যারা কিছু করতে চায় না বা পারে না তাদের একটা সিমটম ওটা দেখলেই বোঝা যাবে। তারা সারাক্ষণ সুপারভাইজার একজন খুঁজে বেড়াচ্ছে, আর সুপারভাইজার ঠিক করবে, আর গিয়ে স্যার কি করব, স্যার কি করব, স্যার কি করব, এই একটা কাজ শুধু করবে, স্যার কি করবে। কিন্তু রিসার্চ তো আসলে স্যার কি করবে না, স্যার কি করবে, স্যার কেমনে যাবে। স্যারকে বড় করে এটা বলা যাবে যে স্যার কিভাবে করবে, তাও আবার কখন। তুমি নিজে চেষ্টা করার পরে হয় নাই, তখন বুঝতে পারো নাই, তার কাছে গিয়ে বললো যে স্যার এইটা তো বুঝতে পারলাম না কিভাবে। আদারওয়াইজ রিসার্চের জায়গায় কিন্তু সব কাস্টম। তাহলে তোমরা এইভাবে ধারাবাহিকভাবে তোমার ওটা ঠিক করে ফেলো। যারা ইন্টারেস্টেড তারা, আমি আশা করব তোমরা এই সপ্তাহের মধ্যে এটা নিয়ে ভেবে আইডিয়া নিবা। তাহলে হবে কি, আমি এই কোর্সগুলো পড়াবো, তোমাদের কাজগুলো আগায় যাবে। এমন হতে পারে যে কোর্স শেষ হতে হতেই তোমাদের প্রাথমিক একটা ইয়ে হয়ে যাবে, ধারণাই হয়ে যাবে। তাহলে রিসার্চ রিলেভেন্ট ডেটাবেস, ঠিক আছে, আমি টপিকস ঠিক করে ফেলছি। এইবারে আমি খুঁজতেছি, এই যে কোথায় খুঁজবে এটা নিয়ে কথা বলেছিলাম। সাধারণত আমরা আমাদের হলো ওই সায়েন্স, বায়ো সায়েন্স বা ফুড সায়েন্স বা মেডিকেল সায়েন্সের পাবলিকেশন গুলো আমরা মানে পার্টিকুলারলি পাবমেটে সবচেয়ে বেশি পাই। তোমরা ইতিমধ্যেই যদি যারা যে নাম জানো জানো, যারা জানো না আজকে জানলে দেখবা, গুগলে গিয়ে পাবমেট দাও, তাহলে পাবমেটের ওয়েবসাইটে ঢুকে গেল। ওখানে গিয়ে তোমার টার্গেট টপিকস দাও, ও তোমাকে ঠিক টার্গেট মতোই ওই রিলেটেড ব্যাপার গুলো দিয়ে দিবে। তাহলে আমরা পাবমেটের কথা জানলাম। আর একটা বহুত পপুলার হয়ে গেছে এখন গুগল স্কলার। এখানে যদি শুধু রিসার্চ আর্টিকেল বা রিসার্চ পেপার পাওয়া যায় সব ফিল্ডে, তুমি তোমার টপিক দিলে তোমার টপিক রিলেটেড গুলো সব হাজির করে দেবে। এরপরে আছে কি ওয়েব অফ সায়েন্স, এখানেও সব রকম রিসার্চ পেপার থাকে, তোমার টপিক দিলে ওই কাছাকাছি সব হাজির। অ্যান্ড ডিসিপ্লিন স্পেসিফিক আরো অনেক সোর্স আছে। একেবারে ফুড রিলেটেড যদি ডেডিকেটেড সোর্স চাও, তাহলে সেটার মধ্যে তুমি ঢোকো। যে তুমি মনে করছো যে এত ঘাটার সময় আমার নেই, ওই যে বললাম এখন তোমরা হলে এআই এর যুগের মানুষ, এত সময় তোমাদের কথা। তুমি চ্যাট জিপিটি কে বলো যে আমি এই ফিল্ডের উপর রিসার্চ করব, এটার জন্য আমি ঠিক কোন ইয়েটা টুলসটা ব্যবহার করবো, ও তোমার বলে দেবে। ওইটাতে গিয়ে ঘাটো, তোমার এই ফিল্ডের উপরে হুবহু তোমাকে এটা তুমি, তখন তুমি ওখান থেকে সব বের করে দাও। তোমার একদিনের মধ্যে দেখা যাবে যে তোমার রিসার্চের অনেক কিছু বের হয়ে গেছে। তুমি ওকেই বলো, তোমার তো এখন সময় নেই, ওকে বলো আমাকে ফরম্যাটটা করে দাও, এটার উপরে এই টপিক ধরে আমি রিসার্চ করবো, ডেটা কালেকশন করবো, কিভাবে করবো, আমাকে তথ্য দিয়ে দাও। ও তোমাকে দিয়ে দিবে, সব বলে দিবে। তুমি যাও ফরম্যাট, ওই ওই ইয়ে নিয়ে মানে কি কি প্রশ্ন হবে, তোমার লাগবে, তো ওই করে দিবে। তার সেই জন্য যে তুমি সব নিজে করবা, ও সবকে রেডি করে দিবে। তুমি খালি গিয়ে পারে ওই ঘরে, ফাঁকা ঘরে, যেখানে যেটা তথ্য নিতে বলবে তুমি সেখানে তথ্য নাও। যে হ্যাঁ ওই নাম, ওই খাবারের কোর্স, ওই খাবার ধুই প্রসেস করছে কিভাবে, সে ফাইনালি ওটা রান্না করছে, তাহলে কি কি ডাটা লাগবে সেটাও ইয়ে চ্যাট জিপিটি তোমাকে বলে দিবে যে তুমি এটা নিয়ে যদি কাজ করতে চাও তোমাকে এই সব ডাটাগুলো, এই তথ্যগুলো তুমি নিয়ে আসো। এখন রিসার্চ করতে সময় লাগে রে বাবা, তোমার সদ ইচ্ছা না।
তুমি এখন শুধুই ওর কথা মতো ফরম্যাট নিয়ে যায় ওর কাছ থেকে তথ্যগুলো কালেক্ট করে ওর মধ্যে বসায় দাও, দিয়ে আবার বলো যে এগুলাকে আবার সাজিয়ে গুজিয়ে তুমি আমাকে রেডি করে দাও। সে তোমাকে রেডি করে দেবে। ও দেওয়ার পরে যদি ওর উপরে তোমার পছন্দ মতো না হয় তুমি ফিনিশিং দিয়ে নাও, এটাই তোমার কাজ। যে এইবারে এটাকে আমি আমার মতো করে নিই। তো এখন সহজ উপায় আছে, সেখানে তো তুমি অত দৌড়াবা না। তারপরেও দেখা যাবে কোনো স্টুডেন্ট এই সহজ উপায়ে এগুলাকে কাজে লাগায় নিজের মতো কি করবে না, ওই একজন করছে ওটা কপি করার চিন্তা করবে, ওর মতো করে করার চিন্তা করবে, বই করবে, দরকার তো নাই। তুমি তো নিজের মতো করে করার এখন অনেক সাপোর্ট, তুমি মিনিমাম একটা ডাটা দিয়ে ম্যাক্সিমাম সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলতে পারছো। তো এইভাবে আশা করি তোমরা যারা রিসার্চ নিয়ে ভাবছো, যারা থিসিস, তারা আজকের ক্লাস থেকে মানে অন্তত পক্ষে ওই চিন্তাটা মাথা থেকে চলে যাওয়ার কথা যে রিসার্চ করব, থিসিস করব, বাবারে বাবা এটা আবার কি জিনিস, এটাকে আদৌ আমি করতে পারবো, কোথায় যে সুপারভাইজার পাই। তুমি যদি সাপোর্টিং হও, তোমার যে কোনো সুপারভাইজার তোমাকে তখন সাপোর্ট দেবে, যে ও নিজেই কাজ বোঝে নিজেই করবে, খালি আমি নামে সুপারভাইজার থাক। কিন্তু সুপারভাইজার তুমি খুঁজে পাবা না যখন দেখবে যে তোমার কোনো ধারণা না, খালি গিয়ে বলতেছে স্যার আমি কি করবো, স্যার আমি কি করবো। কারণ এত সময় দেওয়া সম্ভব হয় সুপারভাইজারদের। এগুলো আমার অভিজ্ঞতা থেকেই আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি তোমাদের সব তথ্য দিয়ে দিচ্ছি, তোমরা লেগে গেলে এমন হতে পারে কয়েকদিনের মধ্যেই তোমাদের পুরো ফরম্যাট হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, খালি ওর মধ্যে ডাটাগুলো এনে বসাবা, বসানোর পরে পেপার রেডি হয়ে যাবে। তাহলে এইভাবে এরপরে কি করো তোমরা, তাহলে ডাটাবেস কিভাবে তৈরি করবা, কি করে দিবে সেগুলো সব বুঝলা। স্ক্রিন সিলেক্ট সোর্স, এরপরে অ্যাপ্লাই যে কনক্লুশন এক্সক্লুশন ক্রাইটেরিয়া, হ্যাঁ, এসএস কোয়ালিটি রিলিভান্স, এই ধরনের বিষয়গুলো তুমি বলো। হ্যাঁ, সেগুলা এখন ওই যে বললাম যে এগুলা স্টাডি করে করে নিতে আর লেখা লাগে না, এখন তো লিখেই দেয় চ্যাট জিপিটি, তোমাকে তো করেই দিবে। তুমি খালি টপিকস যে আমি এইটার উপরে করব, তাহলে এটার জন্য কি ধরনের এক্সক্লুশন ক্রাইটেরিয়া থাকবে, মানে হলো ঠিক কোন খাবারগুলো এই ক্যাটাগরিতে আমি ফেলবো, কোন খাবারগুলো এই ক্যাটাগরির মধ্যে পড়বে না। এটা এগুলাকে বলা হয় এক্সক্লুশন ক্রাইটেরিয়া, ইনক্লুশন ক্রাইটেরিয়া। হ্যাঁ, এগুলা কাজে যখন নেমে যাবা নিজেও তখন বুঝে যাবা, তোমার টপিকটা সিলেক্ট হয়ে গেলে তখন তুমি ওগুলো এই টার্মগুলো তখন বুঝতে হবে। এক্সট্রাক্ট অ্যান্ড অর্গানাইজ ডেটা, এরপরে এখন ডেটাগুলো তুমি কি করতে হবে, ফাইন্ডিংস, মেথডোলজি, ওই যে বললাম কাজটা কিভাবে করবো, একটা মেথড তৈরি করে ফেলো, সিস্টেমেটিক্যালি এই করবো ওই করবো ওই করবো, এটাকে বলা হয় মেথড। তারপরে সেটার আউটকাম, আউটকাম মানে এবার কি পাইলাম, তাহলে পাওয়ার জন্য সেগুলো লিখবা, কিসে লিখবা, কিভাবে লিখবা, হয় টেবিল ফরম্যাটে লিখবা, নাহলে আদার্স কোনো ম্যাট্রিক্স করবা, গ্রাফ করো, এই করো ওই করো, যেভাবে মন চায়, ফ্লো চার্ট করো। থিস পেপার নামে মানে কিন্তু শুধু, বা রিসার্চ পেপার মানে শুধুই টেক্সট লিখেই গেলা তা না, এর ভিতরে কিছু টেবিল ডাটা থাকবে, তারপরে তোমার দুই একটা গ্রাফের মধ্যে দিয়ে কিছু জিনিস হয়তো বুঝাই দিচ্ছ, এই স্টাইলে করা হয়। সেগুলা পেপার পড়লে তোমরা বুঝতে পারবে যে কি ধরনের। সিনথেসাইজ অ্যান্ড অ্যানালাইজ ফাইন্ডিংস, আইডেন্টিফাই প্যাটার্ন, গ্যাপ, থিম, অ্যাপ্রোচ লিটারেচার, রাইট রিভিউ অ্যান্ড কনক্লুশন। এরপরে তুমি কনক্লুশনে আসো যে ফাইনালি আমার কাছ থেকে আবার এরকম একটা ফাইন্ডিংস বের হবে। এটা কনক্লুশন কিন্তু অ্যাডভান্স কনক্লুশন করা যায়, হ্যাঁ, যে আমি এগুলা করলে এইরকম আউটপুট পাবো। তাহলে হাউ টু সার্চ লিটারেচার, এগুলাই এখন তোমাদের জানার বিষয় যারা তোমরা কাজ করতে চাচ্ছ। ডিফাইন রিসার্চ টপিক, ওই যে যা বললাম, ক্রিয়েট কিওয়ার্ড, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ডেটাবেস, মানে তোমার কোন জায়গায় গেলে তুমি সঠিক তথ্যটা পাবা। এই দেখো কিছু এক্সাম্পল, এগুলো তো দেওয়াই আছে। আর ওই যে আমি তোমাদের সহজ বুদ্ধি তো শিখাই দিচ্ছি,
এগুলা তো তুমি পড়াশোনা করে সোর্স বের করবে, এখন সেই দিন আছে না। তুমি না চ্যাট জিপিটি কে বলবা যে আমি এই কাজটা করার জন্য কোন টুলসটা সবচেয়ে বেশি হেল্প, ও তোমার সামনে হাজির করবে। তুমি ওই লিঙ্কে সরাসরি ঢুকে যাও, গিয়ে ওখান থেকে বের করে নিয়ে আসো, নিমিষেই সব তোমার রেডি। রিড অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড চেক বিবলিওগ্রাফি। প্রত্যেকটা পেপারের আগে অ্যাবস্ট্রাক্ট, এরপরে বিবলিওগ্রাফি, মানে কোন কোন রেফারেন্স কোথায় কোথায় থেকে সেটা করছে, এগুলা একটু চেক করতে হয়। করলে তুমি বুঝতে পারবে যে এটার কোয়ালিটি কেমন। বুলিন অপারেটর ফর অ্যাডভান্স রিসার্চ। তুমি একেবারে এই ডিপ লেভেলে সার্চ করে ভিতরের মানে একদম এক্স্যাক্টলি এই জিনিসটা জানতে চাচ্ছ, তখন কিন্তু তোমাকে ওই সার্চ টুলে গিয়ে কি ধরনের টার্ম ইউজ করবে সেগুলা কিছু টেকনিক এখানে দেওয়া আছে, এক্সাম্পলে দেওয়া আছে। দেখো যে ন্যারো রেজাল্ট, তুমি যদি এন্ড ব্যবহার করো তাহলে ন্যারো রেজাল্ট কন্টেন অল কিওয়ার্ড, যেমন ডায়েট অ্যান্ড হার্ট ডিজিজ, তুমি এটাতে সার্চ দিছো, তাহলে বুঝতে পারছো এখানে কি আসবে। ডায়েট, তার সাথে হার্ট, ডায়েটের সাথে রিলেটেড হার্ট ডিজিজ, এগুলো সব হাজির। কিন্তু তুমি অর দিয়ে দিছো, তাহলে ব্রড এন্ড রেজাল্ট আইদার, হ্যাঁ, কিওয়ার্ড, তাহলে কি পাবা? তখন দেখবা যে তুমি পাচ্ছ ডায়েট অর ডায়েটারি অর নিউট্রিশন। তুমি এখনো, হ্যাঁ, এটাও দিতে পারো, এটাও দিতে পারো, এটাও দিতে পারো। এটা কিন্তু একদম স্পেসিফিক চাইছি, এইটা এটা দাও। আর এখানে বললাম যে এই রিলেটেডটা দিতে পারো, এটাও দিতে পারো, এটাও দিতে পারো। তখন কিন্তু ব্রড সেন্সে তুমি সার্চ দিয়েছ। কিন্তু তো তোমার দরকার নেই, তুমি ওই ফিল্ডে কাজ করো না। তোমাকে ওইভাবেই তথ্য এক্সট্রাক্ট ফ্রেজ ম্যাচ ইন রেজাল্ট, যেমন লিভিং অর স্টেমেটিক। একেবারে রিভিউ যেটা সেটা চাচ্ছ, নাকি সিস্টেমেটিক রিভিউ চাচ্ছ? এরপরে ওয়াইল্ড কার্ড ফর ভেরিয়েশন, ডেভেলপ, ডেভেলপমেন্ট টিম, একেবারে স্পিক ওয়ার্ড দিয়ে তুমি সার্চ করো, তখন তোমার ঠিক ওই এইভাবে আস্তে 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 তুমি কিন্তু আশাই করে একদম টার্গেট স্পেসিফিক কি জানতে চাও সেই জায়গায় তুমি বুঝে এই স্টাইল। evaluate and select source, টেমপ্লেট তৈরি করে সেখানে কি হবে, এই দেখো কোন ইয়ারে চাচ্ছ, কি ধরনের গ্যাপ নিয়ে তুমি স্টাডি করতে চাও, তোমার কিরকম করছো, এবং তোমার রোজির কি উইকনেস আছে সেটা তুমি মেনশন করো, যেটা উইকনেস মিটানোর জন্য তুমি লিটারেচার রিভিউ করবে, তুমি টেমপ্লেট করে নিয়ে তারপরে তুমি ঘাট। 3 way to organize review, chronological, যেমন অর্গানাইজ, পাবলিকেশন ডেট,
or historical development of the topic, simplest solution of idea. যে তুমি সে কত শত শত বছর ধরে হয়তো কাজ আছে, ক্রোনোলজিক্যালি চাচ্ছ যে এই লাস্ট 10 years ধারাবাহিকভাবে কি রিসার্চ গুলো হয়েছে এই টপিকস এর উপরে। আমি জানি এক ধরনের থেমেটিক, মানে এর উপরে, এই থিমের উপরে। ম্যাথোডোলজিক্যাল, হ্যাঁ মেথডটা অর্গানাইজ বাই রিসার্চ মেথড অ্যান্ড অ্যাপ্রোচ ইউজ পদ্ধতি, সেই মেথড লিটারেচার রিভিউ করতে চাও, তোমার মেথড করতে হবে, মেথডের গ্যাপ করতে হবে, তাহলে ম্যাথোডোলজিক্যাল ডেটাগুলো, তথ্যগুলো রিভিউ করতে হবে। এই স্টাইলে তোমার রিভিউটাকে অর্গানাইজ করে নিতে। এখন আসো স্ট্রাকচার, এর মধ্যে কি থাকে? স্ট্রাকচার মানে কিন্তু ভেরি কমন, বুঝছো? লিটারেচার রিভিউ এর মধ্যে স্ট্রাকচার হলো, এমনিতেও সবসময় তোমার রিসার্চ করবা, দেখবে যে একেবারে ইন জেনারেল স্ট্রাকচার হলো এটা। ইন্ট্রোডাকশন, আর কি থাকবে? বডি আর কনক্লুশন। হ্যাঁ, তাহলে ইন্ট্রোডাকশন মানেই হলো যে প্রোভাইড ওভারভিউ, একটা ধারণা, পরিচয়। ইন্ট্রোডাকশন মানে জানো, তাহলে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছ সেটার একটা পরিচয় নিয়ে তুমি একটা তথ্য। তারপরে বডি মানে হলো ওর মধ্যে তোমার যে থিম, তোমার যে মেথড, তোমার যে স্ট্র্যাটেজি, কি দিয়ে কি করছো না, সব ইস্যুগুলো ওই জায়গায় থাকে। ব্যাস, মেথড মানে হলো ওই পদ্ধতিতে কাজ করলাম, পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে গিয়ে লাস্ট কনক্লুশন মানে হলো যা যা করেছো সেটা একদম সংক্ষেপে সামারি করে বলো, ফাইনালি এটা করে দেখলাম, এই 100টা পেপার কাটছিলাম, ঘেটে এই তথ্যগুলো পাইলাম, পেয়ে এখান থেকে মনে হচ্ছে যে আমার রিসার্চের এই গ্যাপগুলো এভাবে, এখানে এই লিমিটেশন আছে, ভবিষ্যতে এই জায়গায় যদি এইটা এটা এইভাবে করা হয় তাহলে আমার মনে হয় যে এইটার এই গ্যাপটা আর থাকে না। এই যে সাজেস্ট ডিরেকশন ফর ফিউচার রিসার্চ, যে তুমি এত পড়াশোনা করলে 100টা পেপার নিয়ে, নিশ্চয়ই তোমার মধ্যে কিছু একটা আইডিয়া আসছে যে এত কিছু করছে ভালো, কিন্তু এখান থেকে এটা যদি এইভাবে করা হয় তাহলে আরো ভালো। এটা হলো ফিউচার ডিরেকশন। রিসার্চ রিভিউ পেপারের মধ্যে এই ধরনের ফিউচার ডিরেকশন থাকে। ফাইনাল স্টেপ, রেফারেন্স এন্ড রিভিশন। তাহলে এবারে কি হলো, তোমার তো, তুমি তো একটা পেপার লিখিয়ে কনক্লুশনে সব বলে দিলে, এখন তারপরে কাজ কি? তারপরে কাজ তো তোমরা জানো, পেপারের সব শেষে থাকে রেফারেন্স, বা ওটাকে আমরা কি বলি? বিব্লিওগ্রাফি। এটা কি? এটা হলো ওই যে তুমি কত কত 100টা পেপার ফলো করলা, তাহলে সেই পেপার ফলো করে যে তুমি এই যে এরকম একটা পেপার লিখছো বা এই তথ্যটা রেডি করছো, তাহলে কোথায় থেকে কি তথ্য নিয়ে এটা করলা, ওটা লেখার সময় কিন্তু তোমাকে রেফারেন্স দিতে হবে। অমুক পেপার থেকে আমি এই তথ্যটা নিয়েছি, এখানে অমুক জায়গা থেকে এই তথ্য নিয়েছি, অমুক জায়গা থেকে এই ভাষাটা নিয়েছি, এগুলো সব তোমাকে সাইট করতে হবে। সাইট করা মানে হলো ওই পেপারটা সংক্ষেপে নাম্বার দিতে পারো বা অথার সাল দিতে পারো, ওটা টেক্সটের ভিতরেই থাকে, তোমরা জানো। আমি তোমাদেরকে একটা পেপার দেখিয়েছিলাম যে ওর মধ্যে কিভাবে সাইটেশন থাকে, আর ওই নাম্বার দেখে বা ওই নাম আর সাল দেখে একদম শেষে তোমরা দেখেছো যে রেফারেন্স পার্ট থাকে বা বিবলিওগ্রাফি যেটাকে বলা হচ্ছে,
সেইটা। তার মানে তুমি যদি ওরকম একটা পেপার লেখো, তোমার শেষে বিবলিওগ্রাফি বা রেফারেন্স দিতে হবে, যে যত যত পেপার পড়েছো সেখান থেকে কি কি তুমি তথ্য নিয়েছো, সেটা তোমার টেক্সটে বলে দিয়ে শেষে এসে সেই পেপারের একটা ডিটেলস তথ্য তোমাকে দিতে হবে, যে অমক জার্নাল, তার এই টাইটেল, তার এই পেপার এত এত থেকে এত নাম্বার পেজ, তারা এই সালে এটা পাবলিশড হয়েছে। মোট কথা একটা সংক্ষিপ্ত রিসোর্স তথ্য, যেখান থেকে বোঝা যাবে যে তুমি এই জায়গা থেকে এই তথ্য লাভ করছো। এটাকে বলা হচ্ছে রেফারেন্সিং। স্যার, হ্যাঁ, একটা রিসার্চ পেপারে কত ওয়ার্ডের মধ্যে কোনো লিমিটেশন আছে, যে এত ওয়ার্ড হলে একটা স্ট্যান্ডার্ড হয় বা এত ওয়ার্ড না হলে স্ট্যান্ডার্ড না, এরকম রিসার্চ কোনো? পেপার বলতে পাবলিকেশন বোঝাচ্ছ? জি স্যার। আচ্ছা, পাবলিকেশনের ক্ষেত্রে নিয়ম, তুমি কি পাবলিশ করবে তার উপরে একটা ক্যাটাগরি আছে না, একটু আগে আমরা জেনে আসলাম, রিসার্চ পেপার, রিভিউ পেপার, এই সেই কত রকম আছে। তো সেই জায়গায় আমাদের যেটা থিসিস হবে, থিসিসে যেটা ওই যে আমাদের 8 সেমিস্টারে হবে ওইটা। এখন আসো তোমরা থিসিস। থিসিস মানে কিন্তু হলো পাবলিকেশন। তাহলে পাবলিকেশন বা জার্নাল পেপার সেটার একটা ইস্যু। তোমরা হলো থিসিস করবা। এই থিসিসের পেপারের নর্মালি কোনো পেজ লিমিট থাকে না, কোনো পেজ লিমিটই থাকে না। তোমরা তোমাদের মতো করে কাজ করে সেটাকে কম্পাইল করে লিখে জমা দিবে। তবে যে প্রতিষ্ঠানে করছো সেই প্রতিষ্ঠান অনেক সময় একটা ইনস্ট্রাকশন দিয়ে দেয়, যে তোমরা এত থেকে এত পেজের মধ্যে লেখো, তোমাদের ফরম্যাটটা এরকম হবে, ফন্ট সাইজ এটা হবে, তোমাদের স্পেস এটা হবে। এইরকম আবার একটা ইনস্ট্রাকশন কোনো কোনো প্রতিষ্ঠান দিয়ে দেয়, যে অথবা বলে যে এত পেজের মধ্যে হতে হবে, এত ওয়ার্ডের মধ্যে হতে হবে। তো সেইটা তোমরা একটু জেনে নিও। আদারওয়াইজ এটার কোনো লিমিটেশন নেই, মানে এটা স্টাবলিশড কোনো লিমিট নেই যে তোমাকে এটার মধ্যেই করতে হবে। হতে পারে 20-30 পাতা, 50 পাতা, হতে পারে 100 পাতা, 150 পাতা। এইটা তোমার কাজের উপর নির্ভর করবে, আবার তোমার প্রতিষ্ঠানের রিকোয়ারমেন্টের উপরও নির্ভর করতে পারে। সুতরাং ওটা তোমরা একটু জেনে নিও। কিন্তু প্রথমেই যারা তোমরা চিন্তা করছো তারা ওরকম ভাবার কোনো কারণ নেই যে বোধহয় এতগুলো হয় লাগবে, অথবা এই এরকম খুব একটা বেশি ইয়ে থাকে না, লিমিটেশন থাকে না। তোমার হয়তো 50 পাতাতেও হয়ে যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে 50 পাতার একজন একটা কাজ করছে, আর একজন নিয়ে এসে হাজির করছে 150 পাতা। অথচ 50 পাতার ব্যাপারটাই এমন হতে পারে যে ওর মধ্যে যে তথ্যটা আছে ওটা অনেক খারাপ। তো ওই জন্য পেজ দিয়ে এখানে রিসার্চকে কোয়ান্টিফাই বা জাস্টিফাই করা যায় না। সুতরাং তোমরা একটু ওটা জেনে নিতে পারো, আদারওয়াইজ নিজের মতো করে তোমরা করে ফেলো, যে কম হলো, ছোট হলো, তাহলে এটা নিবে কিনা, হবে কিনা, এরকম বিষয়ে রিসার্চে নেই। রিসার্চ মানে হলো যে তুমি একটা আইডিয়া ডেভেলপ করেছো, সেটা অল্প কথাই হতে পারে, এটাতে কোনো বাধা নেই, নর্মাল নিয়ম হলো এটা। তারপরে আসো, এই আমার তো এই এটাই তো শেষ স্লাইড। স্যার, তাহলে আরেকটা কোশ্চেন ছিল স্যার, রিলেটেড কোশ্চেন, যে অন্যান্য ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটিতে যেমন বলে, মানে এ, যেমন অন্য ইউনিভার্সিটিতে আসলে কি থিসিসটা মানে এক্সপেরিমেন্টাল হয় নাকি রিভিউ টাইপের হয় নাকি কেস স্টাডি না সার্ভে টাইপের? তোমার কিছুটা ডেটাবেস হলেই হবে। এই ডেটাবেস বলতে সেটা ফিল্ডের ডেটা, আমি যেটা আইডিয়া দিলাম তোমাদের সেটাও হতে পারে, ল্যাবের ডেটা সেটাও হতে পারে, কোনো পেশেন্টের ডেটা সেটাও হতে পারে। কিন্তু কিছু ডেটাবেস দিলা একেবারেই, তুমি হলো ডেটা ছাড়া নিজের একটা কথাবার্তা লিখে ছেড়ে দিলা, এইরকম এরকম এরকম, সেটা হ্যাঁ সেটা এক ধরনের রিসার্চ। কিন্তু যেহেতু এখানে প্রতিষ্ঠানে রিসার্চ, এডুকেশনাল প্রতিষ্ঠানে তোমাদের হয়তো ওরকম
ওটাকে অ্যালাউ নাও করতে পারে, বাট ফাইনালি তোমরা একটু প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে দেখতে পারো যে তারা ঠিক কি ধরনের চাচ্ছে। হ্যাঁ, কিন্তু কিছু ডেটাবেস রিসার্চ করাটাই যুক্তির। সেটা যে লেভেল থাকি, যে তুমি কিছু তথ্য, ডেটা, উপাত্ত কালেক্ট করে সেটার উপরে একটা ব্যাপার দাঁড় করাইছো। বাট তারপরেও কিন্তু হতে পারে, আমি বলছি যে ওটা হয় না তা না, ওটাও হতে পারে, ওটার উপরেও বহুত কন্ট্রিবিউট করার সুযোগ থাকে। একটা রিভিউ পেপার লেখার কথা যদি তুমি মনে করো যে অনেক পেপার ঘেটে তুমি আরো একটা রিভিউ, এটা কিন্তু রিসার্চের পরবর্তী ধাপ। নর্মাল ডেটা কালেক্ট করে রিসার্চ করার পরবর্তী ধাপ কিন্তু ওইটা ওইটা করা আমাদের রিসার্চের ভাষায় হলো নর্মাল রিসার্চের চাইতে, মানে প্রাইমারি রিসার্চের চাইতে বা অরিজিনাল রিসার্চের চাইতে রিভিউ রিসার্চ যারা করবে, তোমরা যারা করতে চাচ্ছ তাদেরকে মানে ই করার উৎসাহিত করার কিছু নাই, ওটা কিন্তু পরের ধাপ, তা আরো কঠিন। কারণ অলরেডি যেগুলা রিসার্চ আছে এগুলা ঘেটে এগুলা বুঝে তারপর তার উপরে আবার ওটাকে করা, সুতরাং ওইটা হলো পরের ধাপ। ওই জন্য মনেই করা হয় যে রিসার্চ নলেজ যাদের আছে তারা ছাড়া রিভিউ আর্টিকেল লিখতে পারে না। যে তুমি যদি সেই স্টেজে চলে যাও, তোমার যদি সেই যোগ্যতা থাকে, তুমি সেটা করতেই পারো, কারণ সেটাও তো রিসার্চ। ওটা করলেও তো তোমার মনে এটা করতে। তো এই জন্য এইটা রিসার্চের আসলেও কোনো নিয়ম কানুন নাই, কোনো বাধা নেই, কোনো নির্দিষ্ট এরিয়া নাই, তোমরা করতে পারো। বাট প্রতিষ্ঠানের যেহেতু কিছু রুলস রেগুলেশন থাকে, তোমরা সবাই মিলে আগে একবার একটু আলাপ করে নিও যে তারা কি চায়, তোমার প্রয়োজনে সেটাকে লিঙ্ক করে যে যার মতো করে করে ফেলো। তো আশা করি আজকের ক্লাস থেকে তোমাদের পরবর্তী থিসিস নিয়ে যারা চিন্তিত, যারা চিন্তা স্যার নেক্সট ক্লাসে যদি সময় থাকে স্যার একটু রিভিউ বেসড থিসিস নিয়ে একটু মানে একটু আলোচনা করতেন। হ্যাঁ হ্যাঁ, তোমরা চাইলে একদম রিভিউ ব্যবহার তোমাদের সামনে হাজির করেই দেখাই দিব। হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে স্যার নেক্সট ক্লাসে একটু যদি দেখাইতেন। কারণ আমাদের কোর্সটাই যেহেতু এটা, আমরা এগুলা নিয়ে আলোচনা করবো, এতে কোনো সমস্যা নেই।